ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। 4, 3, 2, 1, and congratulations, Didi #1! দেখো ১৩ বছর পার করার পেছনে ইউএসপি হচ্ছে আমার দিদিরা, অ্যাবসলিউটলি 1 to 100 হচ্ছে দিদিরা, যে তাদের এত এনার্জি, তাদের ভালোবাসার জায়গা হচ্ছে দিদি #1-এর মঞ্চ, এবং তারা ভালোবেসে এই জায়গায় আসতে চায় বলেই কিন্তু আমরা এতটা পথ অতিক্রম করতে পারছি। এটা শুধু আমার ইচ্ছে বা আমার টিমের ইচ্ছে হলেই হবে না, আমার পশ্চিমবাংলার দিদিরা আসতে চান, তারা ভালোবাসেন এই শোটাকে, তারা দেখেন। প্রতিটি বাচ্চা থেকে, মানে ৩-৪ বছরের বাচ্চারা যখন খেলতে আসে তারা বলে আমরা দিদি #1 দেখি। একজন ৮০ বছরের বৃদ্ধাও তিনি বলেন আমার দিদি #1 না দেখলে রাত্রে আমি ঘুমোই না। তো এই যে স্প্যানটা, মানে ৩ থেকে ৮০, তাদের ভালোবাসা আছে বলে হয়তো আমরা আরও চার্জড আপ হই এবং এনার্জি নিয়ে কাজ করতে পারি। আমি না এই শোটার জন্য কোনো রকম প্রস্তুতি নিয়ে কোনোদিনও শুরু করিনি, আজও নিই না, কারণ এই শোটা এমন একটা শো, এটা তো কোনো প্রথাগতভাবে মানে তোমার পাঠ মুখস্থ করা অভিনয় নয়। এটা এখানে অভিনয় করাই হয় না, এখানে কেউ অভিনয় করে না, এখানে সবটাই ন্যাচারাল। কারণ কোন দিদি আসবে, কি কথা বলবে আমরা কেউ জানি না। তো যখন আমি গিয়ে মঞ্চে দাঁড়াই তখন প্রথম দেখতে পাই সেই ৪ জন দিদিকে। তো সেই জন্য আমি কোনো প্রিপারেশন নিয়ে আসি না, এটাই শুধু ভাবি যে যেন ঠিকঠাকভাবে আজকে কাজটা হয়ে যায়। আমি হারাইনি তো কিছুই, পেয়েছি অনেক কিছু, অনেক নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি, অনেক কিছু জীবনে শিখেছি, চিন্তাধারা জীবনের প্রতি পাল্টে গেছে, মানুষের প্রতি চিন্তাধারা পাল্টে গেছে, নিজের জীবনকে অন্যরকম ধারায় নিয়ে চলে যেতে পেরেছি, বিকজ তার জন্যে আমার শিক্ষাগুরু হচ্ছেন আমার দিদিরা। আমি রাজনীতিতে এসেছি বলে আমার কোনো জীবনে কিছুই পরিবর্তন হয়নি, বরং একটু কাজের চাপটা বেড়ে গেছে। এটা এইটুকুই পরিবর্তন হয়েছে যে আমার একটু কাজের প্রেশার বেড়ে গেছে, তাছাড়া কোনো রকম পরিবর্তন হয়নি। কারণ আমার বরং সেটা সুবিধা হয়েছে রাজনীতিতে আসার পরে, কারণ মানুষের সাথে জনসংযোগ আমি দিদি #1 থেকে শুরু করেছি। কারণ আমি সাধারণ মানুষের সাথে এখানে মিশি, সাধারণ মানুষের সাথে আমি এখানে কথা বলি, আর সেটাই আমার ইউএসপি হয়ে গেছে আমার সাংসদ হওয়ার পরে এবং সাংসদ হওয়ার আগে যখন আমি প্রচারে যেতাম, যে মানুষের সাথে রিলেট করা, মানুষের সাথে কথা বলা, মানুষের কাছে পৌঁছানো, সেটা আমার কাছে ভীষণ ইজি হয়ে গেছে দিদি #1-এর জন্য। আমি আমার নিজের ইচ্ছায় ছবির জগৎ থেকে সরে এসেছি, কারণ আমার কাছে প্রায়োরিটিজ লাইফের ভীষণ ইম্পর্টেন্ট ছিল, যে আমি কোন সময় কোন কাজটা করতে চাই সেটা আমার জীবনে ভীষণ প্রাধান্য পেয়েছিল। আমি ছবির জগৎ ছেড়ে দিয়েছি দিদি #1-এর জন্য, আমি ছবির জগৎ ছেড়ে দিয়েছি মেইনলি আমার ছেলের জন্য, কারণ আমার ছেলেকে সময় দিতে হচ্ছিল। দিদি #1 করার পরে যে সময়টুকু, সেই সময়টা যদি আমি কাজে ঢুকে যেতাম, মানে অভিনয় করার জন্য সিনেমায় চলে যেতাম, আউটডোর করতে হতো, কাজে ঢুকে যেতে হতো, তাহলে আমি ছেলেকে সময় দিতে পারতাম না। আমার মেইনলি ছেলেকে সময় দেওয়ার জন্যই কিন্তু ছবির জগৎ থেকে সরে আসা। আর এখন তো আর
আরও বেশি সময় চলে যাচ্ছে কাজের পেছনে। ভাবা যেতে পারে যদি সেরকম মনে হয় যে হ্যাঁ মানে এমন একটা চরিত্র পেলাম, এমন কিছু কাজের সুযোগ পেলাম যেটা না করলে আমার মনে হবে যে আমি জীবনে কিছু হারালাম বা হারাবো, তখন হয়তো ভাববো ছবির জগতে আসার কথা বা অভিনয় করার কথা। তার আগে তো এখন অব্দি সেরকম কিছু মনে হয়নি। আমার রেপটাইল ফোবিয়া আছে, তো মাছ, পোকা, সাপ আমার কি মানে দূর থেকে দেখেই আমার গায়ের ভেতরে কি মানে সুড়সুড়ি দিয়ে ওঠে। তো সবাই দিদি আমাকে বলছে মাথা ধর, মাথা কি ধরবো, আমি ওকে ধরতে আমি জলের মধ্যে হাতটা এরম 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 করছি। তো দিদি নাম্বার 1 আমাদের কাছে ইমোশন। আজকে 15 বছর ধরে একটা শো চলছে, একদমই মুখের কথা নয়, ভালো টিআরপির সাথে চলে যাচ্ছে, হাজার হাজার মানুষের সুখ দুঃখের গল্প, আমরা আমাদের গল্প, কারণ আমরা ডিরেক্টলি অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারি না বা কানেক্ট হতে পারি না। একটা মঞ্চের দরকার পড়ে যেখানে গিয়ে আমরা মন খুলে কথা বলতে পারি, যে আমাদেরও কিছু জার্নি থেকে থাকে যেভাবে আমরা এসেছি। তো দিদি নাম্বার 1 সেই মঞ্চ যেখানে এসে আমরা মন খুলে কথা বলতে পারি। এটা এমন একটা শো যেটার নাম শুনে সবাই এক্সাইটেড হয়ে ওঠে। এই ভালোবাসাটা না অর্জন করতে লাগে, এটা জোর করে কিছু করেই পাওয়া যায় না। তো আজকে দিদি নাম্বার 1-এর 1000তম এপিসোডে আমাকে যে ডাকা হয়েছে, আমি খুবই গ্রেটফুল, খুব ভালো লাগছে আমার। আমি চাইবো যে দিদি নাম্বার 1 বছরের পর বছর এইভাবেই চলুক, আর এরকম এক্সাইটমেন্টের সাথে চলুক। আমি কম্পিটিটিভ, বাট এরকম নয় যে আমাকে জিততে হবে, কিছু করে আমাকে জিততে হবে। একমাত্র কাজের ক্ষেত্রে আমি চেষ্টা করি যে আমার যতটা ভালো আমি সেটা দেওয়ার চেষ্টা করব, মানে আমি আমার 100% চেষ্টা করব। এবার হলো কি না হলো জানি না। আর দিদি নাম্বার 1 বা আমরা যখন অন্য কোনো রিয়ালিটি শোতে যাই, আমি ওই মেন্টালিটি মোটিভ কিছু নিয়েই যাই না, আমাকে জিততেই হবে। আমি জাস্ট মজা করার জন্য যাই। হয় না, কাজের বাইরে আমার একটা জায়গা যেখানে এসে মজা করে খেলা যাবে। আমি খেলতে এসেছি, মজা করতে এসেছি, জিতবো না জানি না। দিদি নাম্বার 1 আমি যতবারই আসি, 4-5 বার মানে 3-4 বার হয়েই গেছে মিনিমাম। তো যতবারই এসেছি ততবারই হচ্ছে সবার সঙ্গে দেখা হবে, প্রচুর আড্ডা হবে, প্রচুর গল্প হবে। তো আমি এটার জন্যই মুখিয়ে থাকতাম, আর এখনও থাকি। সো আজ এসেছি, সকাল থেকে এটাই প্রিপারেশন ছিল যে কোন শাড়িটা পরবো, কীরকম দেখতে লাগবে, সবার সঙ্গে দেখা হবে, সবাই কি পড়ছে, আমরা কত গল্প করবো। সো খেলার থেকে বেশি, কারণ খেলা প্রিপারেশন করে কিচ্ছু হয় না, এখানে সবটাই হচ্ছে ইমপ্রম্পটু ব্যাপার স্যাপার। সো তার জন্য আমি মুখিয়ে থেকেছি বলাটা ভুল হবে। সো আমি সবার সঙ্গে দেখা করার জন্য খুব বেশি মুখিয়েছি। এটা মা, কাকিমা, বাড়ির সবার খুবই ফেভারিট, খুবই এন্টারটেনিং একটা শো। তো এটা মানে এমন একটা শো যে আমি যদি মা বা কাউকে বলি যে আমি দিদি নাম্বার 1-এ যাচ্ছি, তো সবাই প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায় আর কি, যে কি কবে দেখবো। তো এইটা তো আছেই, খুবই ভালো লাগছে। আর দিদি নাম্বার 1 তো এমনিতেই আমাদের বাংলার একটা কালচার। রঙ্গবতী 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 রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা। তো আচ্ছা, প্রথম যে রাউন্ডটা ছিল খুব কঠিন একটা রাউন্ড ছিল, কারণ ওখানে ওই কি মাছ বলে, ওটা কি মাছ রে, ল্যাটা মাছ। ওই ল্যাটা মাছটাকে ধরতে হবে জলের মধ্যে হাত ঢুকিয়ে, এবং আমার ওই একমাত্র ফোবিয়া মাছ, কাঁচা মাছ ধরা। তো ওইটাতে পুরো আমি নিজেই একটা ল্যাটা মাছ হয়ে গেছিলাম ধরতে গিয়ে। প্রচুর মাছ ফাছ ফেলেছি, জল ফল ফেলে একাকার কাণ্ড হয়েছে। বাট না, কংগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম অফ জি বাংলা দিদি নাম্বার 1। এরকম আরও অনেক বছর চলতে থাকুক, দিন দিন উত্তরোত্তর সুবৃদ্ধি কামনা করি। দিদিকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, এবং দিদির থেকে আমি অনেক কিছু শিখি, কারণ এত ডেডিকেটেড একজন মানুষ, এত কনসিস্টেন্টলি কাজ করে চলেছেন, এতগুলো বছর ধরে মানুষের ভালোবাসা পেয়ে চলেছেন। সেটা তো ডেডিকেশন এবং কাজের প্রতি প্যাশন না থাকলে সম্ভব নয়। তো সেই জন্য রচনা দিকেও অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। কেউ বিশ্বাস করে না, বাট দিস ইজ ট্রু। আমার বাড়ির 90% জিনিস দিদি নাম্বার 1 থেকে পাওয়া। ফ্রিজ, তারপরে মাইক্রোওয়েভ, আরও অনেক কিছু। হ্যাঁ, আর কি আছে রে, টিভি না, এই টিভিটা আমার বাবা দিয়েছে আমাকে। হ্যাঁ, ফালতু কথা, আরও অনেক কিছু। মানে বরের খরচ পুরো বেঁচে গেছে। বর আর আমার দুজনেরই খরচ অনেক বাঁচিয়ে দিয়েছে। আমার বর এবং বাবা, আমার শ্বশুর, এই 3 পুরুষই ভীষণ খুশি আমার জীবনে। যত বছর দিদি নাম্বার 1 এবং তত বছরই তোমার সাথে সেই সম্পর্ক দিদি নাম্বার 1-এর। শুরুর আগের মিউজিকটা আমরা শুনলেই বুঝতে পেরে যাই যে দিদি নাম্বার 1 শুরু হচ্ছে। তো এই যে গান গাওয়া এই শোয়ের জন্য, সেটা শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা তো অ্যাকচুয়ালি আইডি ইন্দ্রদীপ দাশগুপ্ত যে এই গানের মিউজিক করেছে। আইডি হঠাৎ করেই একদিন ফোন করেছিল যে একটা গান গাইতে হবে,
তখন অলরেডি বোধহয় আমি ওর একটা ছবির গান গেয়েছিলাম। তো বললাম ঠিক আছে আসছি, কিন্তু সেই সময় আমার মনে আছে যে আমার প্রচণ্ড ব্যস্ততা চলছিল, মানে আমি টাইম বের করতে পারছিলাম না রেকর্ডিংটার জন্য, বলে যখন হোক তুমি এসে একটা ছোট্ট গান তুমি এসে গিয়ে যাও। খুব টায়ার্ড ছিলাম, কিন্তু গানটা শোনার পরে আমার নিজের একটা অদ্ভুত একটা এনার্জি এসেছিল এবং গানটা গাওয়া হলো। আমি অনেক সময় শুনি অনেক সিঙ্গারদের বলতে আজকালকার যে আইডি ভীষণ নাকি বকাঝকা করে, কিন্তু টু বি ভেরি অনেস্ট আইডি আমাকে একদম বকাঝকা করেনি। ঠিক যেরম ও চেয়েছে সেরমভাবে গানটা গাইয়ে নিয়েছে। তারপরে দ্য রেস্ট ইজ হিস্ট্রি। হ্যাঁ, মানে এই বন্ধুত্বটা কিন্তু ওই রকম নয় যে রোজ দেখা করছি, রোজ ক্যাফেতে কফি খেতে যাচ্ছি সেরকম নয়, রোজ ফোনে কথা হচ্ছে সেরকমও নয়, কিন্তু ওর আর আমার মধ্যে একটা অদ্ভুত বন্ডিং আছে যেটা আমরা দেখা হলেই আমরা সেটা ফিল করতে পারি। যখন ছবি করেছিলাম, ছবি করার পরে ও তো অনেক ছবি করেছে, তারপরে আমি সেরকম খুব একটা করিনি। ইভেন্টসে দেখা হতো, শোতে দেখা হতো, তখনও প্রচুর শো করতো, এখনও করে। তারপরে দিদি নাম্বার ওয়ানে যখন আবার ওর সঙ্গে কি বলবো রিইউনাইটেড হলাম, আবার চলছে। রচনাকে কি গান ডেডিকেট করবো, তো নিজেই দিদি নাম্বার ওয়ান, আমার এই গানটাই আমি ওকে ডেডিকেট করতে চাই, বিকজ প্রত্যেকটা সেক্টরে লাইফে, মানে শুধুমাত্র প্রফেশনাল নয়, পার্সোনালিও শি ইজ সো পারফেক্ট। আমি মাঝে মাঝে ভাবি যে কী করে পসিবল একজন মহিলার পক্ষে এরকম, ওকে দেখে অনেক কিছু শেখার আছে। সো যে নিজের জীবনে এরকম দিদি নাম্বার ওয়ান, সেই তো পারবে দিদি নাম্বার ওয়ানকে এগিয়ে নিয়ে যেতে। আমি আজকে মানে এরকম ছবিতে নানা রকম লুক হয় বিভিন্ন সময়, আজকের লুকটা মানে এটা প্রায় 8-10টা পরদ আছে, পরদে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। যখন এই মেকআপটা শুরু হলো, প্রথম বোলটা দেখে মনে হলো যে আমি শ্রী চৈতন্যর কোনো সভাসদ। তারপরে আস্তে আস্তে শাকাল দেখতে পেলাম, তারপর অনুপম খেরের একটা জেরক্স ভার্সান, অন্যরকম একটু খারাপ জেরক্স ভার্সান দেখলাম। তারপরে আস্তে আস্তে বড় কাকা ছোট কাকা হতে হতে দেখলাম গোপাল ভাঁড়। তোমরা বলবে গোপাল ভাঁড়ের মতো লাগছে কিনা, তবে আমার মেকআপ টিমের যা পরিশ্রম, যেভাবে সুন্দর করে করেছে, 1 ঘন্টা 20 মিনিট মতো আমি ওখানে বসেছিলাম, অসাধারণ। আজ আমার খুব ভালো লাগছে এবং এটাকে নিয়ে আমি আগামী দিনে অনেক রকমভাবে কাজ করব। হাজার পর্ব সিজন 9-এর দিদি নাম্বার ওয়ান, সিজন 9-এর হাজার পর্ব, কিন্তু আমাদের 2009 থেকে আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম এবং 2009 থেকে আজকে 2024 আমরা প্রথমে জেলায় জেলায় শুটিং করতে যেতাম, দিদিদের নিয়ে খেলতে যেতাম এবং মাঠে খেলতে যেতাম। এটা আমার একার কোনো কৃতিত্ব নেই, এটা পুরো একটা টিমের কৃতিত্ব, যেখানে টিমের প্রতিটা মেম্বার, এই যে বাংলার দিদিদের প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, সেটা উত্তরবঙ্গ হোক কি দক্ষিণবঙ্গ হোক, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে এবং বাংলার বাইরেও, দিল্লি থেকে এসেছে, কোথাও মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, ভারতবর্ষের বাইরেও প্রচুর দিদিরা আছে, তারাও এসে পার্টিসিপেট করেছে। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই টিমের সেই মেম্বারদের, সেই রিসার্চ টিম মেম্বারদের যারা সকল দিদিদের নিয়ে এসেছে এবং তাদের কাছ থেকে, দিদিদের কাছ থেকে আমরা যে গানগুলো, তাদের যে জয়গান শুনেছি, দিদিদের কথা শুনেছি, তাদের সেই কথাগুলো আমাদের ইন্সপায়ার করেছে, মোটিভেট করেছে দিদিদের কথা। এবং আমার মনে হয় দিদিদের এই ঘটনা, যে ঘটনাগুলো শুনেছি মোটিভেট হয়েছে, সেটাই এই আজকে আমরা যে সিজন 9-এর 1000 এপিসোড সেলিব্রেট করছি তার মূল মন্ত্র, মানে তাদের দিদিদের জন্যই আজকে দিদি নাম্বার ওয়ানের এই জয়যাত্রা। এবং তার জন্য শুধু আমার একার কোনো কৃতিত্ব নেই, পুরো টিমের কৃতিত্ব, দিদি নাম্বার ওয়ান টিমের কৃতিত্ব এবং ডেফিনেটলি রচনা ব্যানার্জি কৃতিত্ব। রচনা ব্যানার্জি না থাকলে দিদি নাম্বার ওয়ান হয়তো দিদি নাম্বার ওয়ান হয়ে উঠতে পারতো না এবং ডেফিনেটলি বাংলার সকল দিদিরা, বাংলার সকল মায়েরা, তাদের কৃতিত্ব। একদমই প্রতিদিন অনেক চেঞ্জেস হয় আমাদের, আমরাও দেখেছি প্রতিদিন অনেক চেঞ্জেস হয়েছে, আমরাও শিখেছি। যখন আমরা প্রথমে জেলায় জেলায় শুটিং করতাম, মাঠে শুটিং করতাম, এখন আমরা কাজ করছি, এখন আমরা স্টুডিওতে কাজ করি, শুটিং করি এবং দিদিরা আসে এখানে, আমরা দিদি নাম্বার পর্ব অনুষ্ঠান মানে আমরা আয়োজন করে থাকি। কিন্তু যেটা প্রতিদিন আমরা শিখেছি, দিদিদের থেকে শিখেছি এবং যেখানে যেখানে পরিবর্তন করার প্রয়োজন হয়েছে আমরা ফরম্যাটে অনেক পরিবর্তন করেছি, নতুনত্ব করেছি, কী করলে নতুন করা যায়, কী করলে দিদিদের আরও ইন্টারেস্ট পাওয়া যায়, দিদিরা এসে আরও মজা করে কথা বলতে পারে, খেলতে পারে, সেগুলো আমরা সব করেছি।